ফিরে এলাম বিরতির পর। আমি ডক্টর শাহ আপনার কাছে জানতে চাইব, এই যে একটা ভ্যারিয়েশন হচ্ছে 70-80 থেকে 1 লাখ 80 বা 2 লাখ, লো কস্ট মানে কি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা? না, অ্যাজ এ ডক্টর আমার প্রথম জিনিস হচ্ছে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করব না, ম্যাক্সিমাম সাকসেস রেট যা হয় আর কি। তো যদি কোনো কেউ অভিজ্ঞ ডাক্তারের কাছে যায়, হ্যাঁ, তাহলে যেটা হয় যে ইনভেস্টিগেশনস অনেক কম করা হয়, ওখানে একটা বড় অ্যামাউন্ট অফ খরচা বাঁচে। তারপরে যদি আমরা লো কস্ট আইভিএফ বা কম খরচা আইভিএফ তাদেরই করতে পারি যাদের ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, গুড কোয়ালিটি এগ আছে, গুড কোয়ালিটি স্পাম আছে, তাদেরকেই কিন্তু লো কস্ট বলা হয়। তুই ভেবো না যে একজন বয়স্ক ভদ্রমহিলাকে আমি বলবো যে লো কস্ট আপনার জন্য আমি করে দেবো, কারণ সেখানে যদি আমি লো কস্ট করতে যাই সেখানে কিন্তু কম্প্রোমাইজ করা হবে কোয়ালিটি। সো এইটা হচ্ছে যে পার্সোনালাইজড ব্যাপার একটা, যাদের দরকার তাকে অহেতুক খরচা কিন্তু একদমই করানো হয় না। তো ল্যাবরেটরি ফিক্সড কস্ট ছাড়া অন্যান্য ব্যাপারগুলোতে কিন্তু আমরা দেখে নিই যে এদেরকে করা যাবে। আর এখন নতুন এভিডেন্স আসছে যে কম ইনজেকশন দিয়ে আইভিএফ করা, তাতে সাইড এফেক্টও কম হবে, কমপ্লিকেশনসও কম হবে, এবং তোমার কোয়ালিটি অফ এগ যেটা আমরা পাওয়া যায় সেটা হয়তো ফ্রিজ করা গেল না, তাকে হয়তো আবার আইভিএফ করতে হলো, কিন্তু এইভাবে করে আমরা করতে পারছি। তো এইটা একদম ভাবা ভুল যে আমি কম খরচা করছি মানেই আমার কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছি। একদম একদম। অনেক সময় ব্র্যান্ড হলে অবভিয়াসলি খরচা বেড়ে যায়, বাট ইফ ইউ গো টু আ গুড পিপল হু ডাজ দ্য থিং এথিক্যালি অ্যান্ড সেন্সিবলি, কম খরচাতে আইভিএফ করা যায়, এবং আমরা এখন করার চেষ্টা করছি। আইভিএফ মানে এই নয় যে খুব এক্সপেন্সিভ কিছু একটা হবে। হ্যাঁ, আমি মানে করতে পারবো, আমার আর্থিক ক্ষমতা নিয়ে আমি আইভিএফ করতে পারবো না, এটা একদম ভুল। আমাদের জেনারেশন অনেকেই করছে বা আমিও করছি, যে সবার কাছেই আইভিএফ। যদি তোমাকে আইভিএফ দরকার পড়ে, আমার দায়িত্ব কি করে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে কম খরচায় করা যায়। আর একটা আমরা চালু করি যে এগ শেয়ারিং বলি। মনে করো তোমার এগ খুব ভালো আছে, ঠিক আছে, কিন্তু তোমার আইভিএফ করার পয়সা নেই। এবার একজনের কাছে পয়সা আছে কিন্তু তার এগ ডোনার দরকার হবে, তখন আমরা দুজনকে একসাথে মিলিয়ে দিই। তো কি হয় যে উনি ওনার ইনজেকশনের খরচা দিল, পার্ট অফ আইভিএফ এর খরচা দিল, এবং ওর কিছু এগ তাকে দিয়ে দেওয়া হলো। এতে খরচা দুজনকারই শেয়ার করা হয়ে গেল এবং তোমার আইভিএফও হয়ে গেল। কটা সাইকেল হতে পারে আইভিএফ এ? আইভিএফ কটা সাইকেল হবে সেটা বলা খুব ডিফিকাল্ট। যদি কারোর প্রথম সাইকেলে প্রেগনেন্সি হয়ে গেল তো খুব ভালো, যদি ফেল করলো, কেউ 2-3টে সাইকেলও ট্রাই করে, কেউ বলে একটা সাইকেলের পরেই সে আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে গেল, সে বলল আমি আর করব না, আমি অল্টারনেট অপশন দেখব। এটা প্রথম পার্সোনাল টু পার্সন ভ্যারি করে। আর যদি মনে করো ফার্স্ট সাইকেল আইভিএফ হওয়ার পরে দেখা গেল তার নিজের ডিম দিয়ে আইভিএফ করা সম্ভব নয় বা নিজের স্পাম দিয়ে করা সম্ভব নয়, উই টেল দেম অনেস্টলি যে যদি আপনাকে ম্যাক্সিমাম সাকসেস রেট পেতে হয় আপনি ডোনার করুন। তো এটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজড। আওয়ার জব ইজ টু গিভ দেম ইনফরমেশন যে এই আপনার দরকার, সেই পেশেন্ট তার নিজের আর্থিক দিক দিয়ে, শারীরিক এবং মানসিক দিক দিয়ে ভাববে সে এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে আবার যাবে কিনা। ইট ইজ স্ট্রেসফুল, মানে আইভিএফ যে কোনো একটা ট্রিটমেন্টের মতো নয়, এটাতে অনেকটাই ধকল আছে। সব থেকে নতুন প্রযুক্তি কি আমাদের এই কলকাতায় এখন পাওয়া সম্ভব আইভিএফ এর ক্ষেত্রে? হ্যাঁ, আমরা কলকাতাতে সব রকম প্রযুক্তি প্রায় নিয়ে এসেছি। যেমন মনে করো ব্লাস্টোসিস্ট ট্রান্সফার, মানে ডে 5 অবধি এমব্রিওকে কালচার করা হয়, তারপরে দেওয়া হলো। তারপরে মনে করো এমব্রিওস্কোপ, যেখানে রোজ এমব্রিওকে বার করে মাইক্রোস্কোপ তো দেখতে হয় না, ইনকিউবেটর আছে যেখানে কনস্ট্যান্ট ছবি নেওয়া হয়, এই ছবিটাকে অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারি এমব্রিও কেমন, এবং এটা সাকসেস রেট টু সাম এক্সটেন্ট বাড়িয়ে দেয়। তারপরে মনে করো পিজিডি, যাদের মনে করো কোনো জেনেটিক ডিজিজ আছে বা বারবার মিসক্যারেজ হচ্ছে, সেখানে ওই ভ্রূণ থেকে আমরা সেল নিয়ে তার জেনেটিক অ্যানালিসিস করে দেখি যে এই ভ্রূণটা ভালো, তারপরে সেই ভ্রূণটাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এগুলো কলকাতাতে সব হচ্ছে। কমপ্লিকেশনস কি হতে পারে? কমপ্লিকেশনস, মোস্ট কমন কমপ্লিকেশনস মনে করো সাইড এফেক্ট, যে ওষুধগুলো দেওয়া হয় তার জন্য হয়তো র্যাশ বেরোতে পারে, গা গুলোতে পারে, মুড সুইং হতে পারে। আমি সবসময় বলি যে ওয়াইফের ট্রিটমেন্ট হবে কিন্তু সাইড এফেক্ট পাবে হাজব্যান্ড, কারণ মুড সুইং হলে তার এফেক্ট হাজব্যান্ডের উপর পড়ছে। আর ট্রিটমেন্টের কমপ্লিকেশনস, আমরা মাল্টিপল প্রেগনেন্সি বা জোমোজ বা ট্রিপলেট হলে এটাকে কিন্তু কমপ্লিকেশনস বলা হয় আইভিএফ এর, কারণ একটা এই প্রেগনেন্সি কমপ্লিকেটেড থাকে। তো তার চান্স মনে করো অ্যারাউন্ড 15 to 20%। হাইপার স্টিমুলেশন, যদি কারোর মনে করো পলিসিস্টিক হবে, অনেক ডিম থাকে, একটু ইনজেকশন দিলে পেটের মধ্যে জল জমতে পারে, হ্যাঁ, সেইটা একটা কমপ্লিকেশনস।
একটপিক প্রেগনেন্সি একটা কমপ্লিকেশনস, মনে করো টিউবে বাচ্চা এসে গেল বা ইউট্রাসের বাইরে কোথাও বাচ্চা এলো, তার চান্স অ্যারাউন্ড 2 থেকে 3%। আরেকটা তোমার হচ্ছে যখন আমরা মহিলা শরীর থেকে ডিমটাকে বার করছি, এই ছুঁচ ঢুকিয়ে করা হচ্ছে, সেই অপারেটিভ কমপ্লিকেশন ইনফেকশন ব্লিডিং, বা তার চান্স ভীষণ কম। আমি লাস্ট 10 বছর আইভিএফ করছি, আমার হাতে একটা এখনো হয়নি। তো এটা মানে বইতে আছে, কিন্তু আমরা ইউজুয়ালি দেখি না। ইনফেকশন তবুও টু সাম এক্সটেন্ট হলেও হতে পারে। বাচ্চারা একটু বড় হলে তাদের কি বলা উচিত যে আমরা ডোনার ইউজ করেছিলাম? এটা খুব ট্রিকি, এটা খুব স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর বিষয় একটা। এটা বাবা মা নিজেরাই ডিসাইড করবে তারা কি করতে চান। এবার আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনের যে এথিক্যাল কমিটি আছে, তারা বলছে যে বাচ্চাকে জানিয়ে দেওয়াটাই ভালো, একদম। এবারে বাবা মা ভাবে কি, যদি আমি বাচ্চাকে বলে দিই যে ডোনার স্পার্ম বা ডোনার এগ বা ডোনার এমব্রিও হয়েছে, সে হয়তো বাবা মায়ের বিরুদ্ধে চলে যেতে পারে, এই বন্ধন তৈরি হবে না, বা মনে করো অন্য লোকেরা তাকে একটা অন্য চোখে দেখবে, বক্রোক্তির মুখে পড়তে হতে পারে। এক্স্যাক্টলি। তো সেই জন্য অনেকে বলতে চান না, কিন্তু বলে দেওয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে কি, এই যে পুরো ফ্যামিলিটা একটা বিশ্বাসযোগ্যতা আমার জায়গায় চলে আসবে। সে জানলো বাবা আমার লুকোবার কিছু নেই, পরবর্তীকালে কোনো ভয় থাকবে না অন্য কেউ বলে দিল। কিন্তু সেটা কিভাবে এবং কখন, এইটা আবার বাবা মায়ের উপর ডিপেন্ড করছে, এবং সেই বাচ্চার ওপরেও ডিপেন্ড করছে তার মানসিক ডেভেলপমেন্ট কি হচ্ছে, হ্যাঁ, তার ইমোশনাল ডেভেলপমেন্ট কি হচ্ছে। সে বাবা মা দেখে জানতে পারছে যে এটা হয়তো ঠিক সময়। যদি তুমি সায়েন্টিফিক ভাবে আপনাদের নিশ্চয়ই কোনো প্রেসক্রিপশন আছে? আমরা এটাকে বলে দিই এরকম সময়, আমরা করো তাড়াতাড়ি করে বলে দেওয়াটাই হয়তো বাঞ্ছনীয়। ধরো 10 থেকে 12-13 বছরের মধ্যে, কারণ এরপরে রেবেলিয়াস ব্যাপার চলে আসে আর কি, যে সব কিছুতে বিরুদ্ধাচরণ করবে। তো আগে থেকে বললে মনে হয় এই ব্যাপারটা ভালো। কি ভাষায় বলবে, তাকে হয়তো গল্পের ছলে বলতে হবে, তাকে জানা উচিত এই বাচ্চার অ্যাটিটিউড কি হবে, তার ডেভেলপমেন্ট, সে তার মানসিক বিকাশ কেমন, সেটা কতক্ষণ নিতে পারবে, এই সব বিবেচনা করে বলা উচিত। এবং কখনই বাবা মায়ের উচিত নয় বাচ্চাকে বলা এটা আর কাউকে বলিস না। যদি তুমি কাউকে গোপন করতে বলো, তখনই সে ভাববে এর মধ্যে লজ্জা আছে, এটা অন্যায়, এটা দোষের। হ্যাঁ, তো লেটস বি ওপেন টু ইট। সে যদি তার বন্ধুদের সাথে শেয়ার করতে চায়, অ্যাবসলিউটলি ফাইন, সে হয়তো ওখান থেকেও সাপোর্ট পেতে পারে। তো এই সব ব্যাপারগুলো ভেবে বলা উচিত। এবং যদি বাবা মা চায় কাউন্সিলরের ওপিনিয়ন নিয়ে, কারণ বাবা মায়েরও কাউন্সিলিং দরকার। একটা অনেক দিনের চাপা জিনিস যখন সে বলতে যাচ্ছে, তখন তার জানা উচিত যে আমি কিভাবে রিয়াক্ট করি। সেই বাচ্চা ডিনাই করে ব্যাপারটাকে, যদি এটা মানে সিন ক্রিয়েট হয়ে যায়, তখন বাবা মা কি করে কোপ করবে, সেটাও এটা নিয়ে একটা কিন্তু সামাজিক আন্দোলন দরকার। এটা একদম দরকার। এটাতে কিন্তু যাদের ডোনার এগ বা স্পার্ম দিয়ে বাচ্চা হয়েছে তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা হয়তো তাদের প্রমোট করতে বলতে পারি, যে উৎসাহ দিতে পারি, কিন্তু তারা যতক্ষণ না মিডিয়ার সামনে আসছে বা সংবাদ মাধ্যমের সামনে আসছে, ততক্ষণ কিন্তু এই হাসি ব্যাপারটা কিন্তু রয়ে যাবে। তবে এখন পরিস্থিতি অনেকটাই উন্নত। 2-3 বছর বা 4-5 বছর আগে এই বিষয়টা নিয়ে কোনো অ্যাওয়ারনেসই ছিল না। এখন কিন্তু মানুষ অনেক সচেতন। আমি শুধু কলকাতার মানুষের কথা বলছি না, গ্রামাঞ্চলেও মানুষ জানে, কিন্তু আরো বেশি অ্যাওয়্যার করতে হবে, আর একটু ক্যাম্পেইন করতে হবে। এটা কিন্তু একটা আন্দোলনের মতো। এলজিবিটি নিয়ে আমাদের আগে কিন্তু কোনো রকম ধ্যান ধারণাই ছিল না। এখন কিন্তু মানুষ জানে তারা যে একটা নিজেদের অস্তিত্ব রাখতে চায়, তারা যে একটা আলাদাভাবে জীবনযাপন করতে চায়, এটা কিন্তু অনেক মানুষ মেনে নিয়েছে। কটাক্ষ তাদের হয়তো হজম করতে হয়, কিন্তু একটা বড় অংশের মানুষ তাদের এই জীবনধারাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, এখানে আমি অ্যাজ এ ডাক্তার একটা জিনিস তুলে ধরতে চাই আর কি। হ্যাঁ, ডোনার স্পার্ম দিয়ে বা ডোনার এগ দিয়ে হলো তাকে জানিয়ে দেওয়া বা অ্যাওয়ারনেসটা। আর একটা হচ্ছে আমাদেরও কর্তব্য থাকে, যখন ডোনার স্পার্ম আমরা ইউজ করছি বা ডোনার এগ ইউজ করছি, আইদার দিস কাপল ইজ মানে রেডি ফর ইট অর নট। কারণ এরকম ঘটনা ঘটেছে যে তোমার ডোনার স্পার্ম দিয়ে প্রেগনেন্সি এসে গেছে, হাজব্যান্ড সবসময় ওয়াইফের সাথে ক্লিনিকে এসছে, রেগুলার চেক আপ করিয়ে নিয়ে গেছে, যেদিনকে বাচ্চা সিজার করে হয়েছে খুব খুশি। তারপর যখন বাচ্চা বাড়িতে গেছে, তার মানে বাবা তখন, এই হাজব্যান্ড তখন সুইসাইড করেছে। প্রবাবলি হি ওয়াজ নট ইউজ টু ইট। হয়তো আমাদের মনে হয়েছিল সে ব্যাপারটাতে এই রেডি ছিল। এটা একটা ঘটনা হলো। তারপরে মনে করো এগের ব্যাপারেও একই হয়, বন্ধন তৈরি হয় না। ওই জন্য আমি সবসময় বলি, যদি কেউ মনে করো চান্স কম সাকসেস রেটের, ডোনার এগ
ইউজ করার আগে আমি সবসময় বলি, যদি আপনার কাছে দুটো আইভিএফ করার ক্ষমতা থাকে, আপনি একটা আইভিএফ নিজের এগ দিয়ে করুন। যদি মনে করুন কোনো ডিম তৈরি হলো না, আমরা ক্যান্সেল করে দিলাম সাইকেলটা, কিন্তু আপনি জানলেন যে আমি চেষ্টা করেছিলাম, আমার হলো না, কিন্তু সে যদি চেষ্টাই না করে, প্রথমেই যদি ডোনার নিয়ে চলে আসে, তখন 10 বছর বাদে আর মনে হতে পারে আমি যদি চেষ্টা করতাম হয়তো একটা ডিম হতো, একটা ভ্রূণ হতো, একটা ভ্রূণ হতে তো প্রেগনেন্সি হয়। তো এই বাচ্চার সাথে ডোনার দিয়ে বাচ্চা হয়, তার সাথে বন্ধন তৈরি করার জন্য, এই টার্মসে আসার জন্য আমার মনে হয় সে চেষ্টা করতেই পারে। তো উই হ্যাভ টু ট্রিট এভরি ইন্ডিভিজুয়াল সেপারেটলি আর কি। একটা ছোট্ট বিরতি।